গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আবার আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আমি আজকে আছি হচ্ছে আমার এই জয়পুর ব্লকের অন্তর্গত আগরপুর বলে একটা এসএসকে আছে তারই পাশে। তো এখানে এসে দেখলাম যে আগরপুর জায়গাটা এতটা সুন্দর এবং একটা এরকম একটা ডুংরির মতো উঁচু জায়গা আছে এবং সেই জায়গাটার থেকে তার আশেপাশের ভিউটা এত পরিষ্কার এবং এত সুন্দর দেখা যাচ্ছে যে আমার মন কেড়ে নিয়েছে। তো আমি এখানে ভাবলাম যে একটা ভিডিও বানাবো এবং সেই উদ্দেশ্যে যে ওখান থেকে নিচের দিকে সামনের দিক দিয়ে যে রাস্তাটা আসছে ওপর থেকে ওই রাস্তা দিয়ে আমি এলাম। এখন এখানে এই জায়গাতে দাঁড়িয়ে আছি একদম ওপরে, ডুংরির যে ওপরের স্থান সেখানে এখন দাঁড়িয়ে আছি। পাশে একটা সুন্দর ঘন জঙ্গল আছে, এই জঙ্গলের পাশেই আমি দাঁড়িয়ে আছি। সুন্দর জায়গা সচরাচর চোখে পড়ে না এবং জিনিসটা এত বিউটিফুল এবং এত ভালো লাগছে যে বলে বোঝানো যাচ্ছে না। সূর্য অস্ত যেতে চলেছে এবং গাছের যে প্রাকৃতিক রূপ সেটা এখানে এত সুন্দর দেখা যাচ্ছে বলা মুশকিল। এখানে হচ্ছে হাই রিস্ক প্রেগনেন্সি একটা খুবই একটা বার্নিং ইস্যু আর কি। প্রত্যেকটা মা যখন কোনো মা হাই রিস্ক পেশেন্ট হিসাবে আসছে হসপিটালে, তার ক্ষেত্রে আমরা কী কী ব্যবস্থা নিচ্ছি এবং কোন কোন ক্ষেত্রে একটা মা রিয়েলাইজ করবে যে তিনি হাই রিস্ক, অর্থাৎ তার সুপারভিশনের প্রয়োজন আছে, একটু এক্সট্রা ভিজিটের প্রয়োজন আছে হসপিটালে। প্রেগনেন্সি আমি কাদেরকে বলবো, কোন কোন মা হাই রিস্ক প্রেগনেন্সির অন্তর্গত সেটা আমি আজকে জানাতে চাইছি। যে হাই রিস্ক প্রেগনেন্সির ক্ষেত্রে প্রথমত হচ্ছে যে এমন একটা জিনিস হাই রিস্ক প্রেগনেন্সি যে প্রেগনেন্সিতে হচ্ছে প্রেগনেন্সি পিরিয়ডে কিছু কমপ্লিকেশন ঘটে যেটার জন্য মায়ের হেলথ এবং সাথে বাচ্চার হেলথের ক্ষেত্রেও যা সমস্যা হতে পারে, এমনকি তার ফ্যাটাল অবধি যেতে পারে। এই যে জিনিসগুলো আমি এখন বলবো সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে প্রতিটি মাকে, অর্থাৎ এই জিনিসগুলো যখনই হবে তাড়াতাড়ি তারা যেন হচ্ছে সাব সেন্টার থেকে শুরু করে বিপিএইচসি বা মেডিকেল কলেজ যেখানে তাদের সুবিধা হবে তাড়াতাড়ি তারা যেন রিপোর্ট করেন। আমি আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে সিভিয়ার অ্যানিমিয়া। পুরুলিয়া এমন একটা জেলা যে জেলাতে হচ্ছে মানুষজনের সংখ্যা প্রচণ্ড বেশি এবং সেটা যদি কোনো মায়ের ক্ষেত্রে হয় সেই অ্যানিমিয়াটা কিন্তু আমাদের আগেই ডিটেক্ট করতে হবে। অর্থাৎ সিভিয়ার অ্যানিমিয়া অর্থাৎ হিমোগ্লোবিন লেস দেন 7 অর্থাৎ হিমোগ্লোবিন 7-এর কম হলে আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। দ্বিতীয় যে ব্যাপারটা নিয়ে আমি বলতে চাইছি সেটা হচ্ছে প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন। অর্থাৎ প্রেগনেন্সি চলাকালীন কোনো মায়ের যদি ব্লাড প্রেশার 140/90 অর্থাৎ ওপরে 140 সিস্টোলিক ব্লাড প্রেশার এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 90 এটার ওপরে যদি যায় তাহলে সেই মাকে কিন্তু হাই রিস্ক প্রেগনেন্সির আওতায় ফেলতে হবে। কারণ হাইপারটেনশন, প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন এমন একটা জিনিস যেটা পরবর্তীকালে হচ্ছে খিঁচুনি অথবা কনভালশনের তৈরি করে। অর্থাৎ তার প্রেগনেন্সি যখন আউটকাম আসবে সেই সময় তার অনেক সময় খিঁচুনি অথবা কাঁপুনি হতে পারে। তো এই যে মাতৃত্বকালীন এই যে সময়টাতে যাতে প্রেশার বেশি বাড়াবাড়ি না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং যদি কখনো বেড়েও থাকে তো তাড়াতাড়ি আমাদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ কিন্তু করতে হবে। কোনো মা যদি এইচআইভি অথবা সিফিলিস প্রত্যেকটা মায়ের অ্যান্টিনেটাল চেকআপে কিন্তু এইচআইভি 1, 2 এবং সিফিলিস অর্থাৎ ভিডিআরএল টেস্ট করা হয়। তো কোনো মা যদি এইচআইভি অথবা ভিডিআরএল টেস্টে পজিটিভ আসে তারাও কিন্তু হাই রিস্ক প্রেগনেন্সির আওতায় পড়বে। বয়স হচ্ছে প্রেগনেন্সির ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কোনো যদি ইয়াং প্রাইমি হয় অর্থাৎ 15 থেকে 20 বছরের মধ্যে ইয়াং অর্থাৎ ভীষণ কম বয়সেই মা হয়ে গেছে 15-20 বছরের নিচে, অথবা এল্ডারলি মা হয়েছে অর্থাৎ অনেক বছর পরে আর কি। অর্থাৎ কোনো মায়ের যদি 20 বছরের নিচে অথবা 35 বছরের উপরে প্রেগনেন্সি ক্যারি করে তো সেক্ষেত্রে সেটা হাই রিস্ক প্রেগনেন্সির আওতায় পড়বে এবং আমাদের সচেষ্ট হতে হবে যাতে এই ব্যাপারটা না হয় এবং আমাদের মোটিভেটেড তাদের করতে হবে যে খুব টিনেজ প্রেগনেন্সি যাতে একদমই না হয়, কারণ এটা হাই রিস্ক, পরবর্তীকালে মায়ের স্বাস্থ্যের কিন্তু হানি হতে পারে। অনেক মা দেখেছেন যে ইউএসজি করে যে হচ্ছে তার ইন্ট্রাইউটেরাইন আছে কিন্তু সেটা সিঙ্গেল লাইভ ইন্ট্রাইউটেরাইন ফিটাস না, টুইন অথবা ট্রিপলেট অর্থাৎ মাল্টিপল প্রেগনেন্সি যাদের আছে তারাও কিন্তু এই হাই রিস্ক প্রেগনেন্সির আওতায় পড়বে। এই জিনিসটা কিন্তু যেমন মাথায় থাকে। কোনো মায়ের প্রেগনেন্সি হিস্ট্রি নেওয়া খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আগের প্রেগনেন্সির যদি ক্ষেত্রে কেউ লোয়ার ইউটেরাইন সিজারিয়ান সেকশন এলিউসিয়াস হয়ে থাকে, প্রথম বাচ্চা যদি সিজারিয়ান সেকশনের মাধ্যমে হয় তো সেক্ষেত্রে সেও হাই রিস্ক, তার ক্ষেত্রে ম্যাক্সিমাম চান্স থাকবে দ্বিতীয় বাচ্চাটাও কিন্তু সিজারিয়ান সেকশনের মাধ্যমেই হওয়ার। তো তাকে অ্যান্টিনেটাল চেকআপগুলো রেগুলার আসতে হবে এবং প্রিভিয়াস হিস্ট্রি অফ LSCS ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ ওটা আমাদের হাই রিস্ক প্রেগনেন্সি, ওটা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস যেটা না বললেই নয় সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম কিন্তু হাই রিস্ক প্রেগনেন্সি। হাইপোথাইরয়েডিজম যদি কোনো মায়ের অ্যান্টিনেটাল মায়ের যদি হাইপোথাইরয়েডিজম থাকে তো সেও কিন্তু হাই রিস্ক প্রেগনেন্সির আওতায় পড়বে। যেটা নিয়ে আমি বলতে চাই সেটা হচ্ছে এপিএইচ, অ্যান্টিপার্টাম হেমারেজ, যেটার মেন কারণ হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া অর্থাৎ লো লাইং প্লাসেন্টা, অর্থাৎ মায়ের যে ফুলটা আছে প্লাসেন্টাটা আছে সেটা হচ্ছে একদম ইন্টারনাল যে আছে তার একদম ক্লোজ আছে, অর্থাৎ সেটা নিচের দিকে আছে। তো সেই ক্ষেত্রে প্লাসেন্টা প্রিভিয়ার ক্ষেত্রে কিন্তু ব্লিডিংয়ের চান্স প্রচণ্ড বেশি থাকে এবং অ্যান্টিপার্টাম হেমারেজের সম্ভাবনাও খুব বেশি থাকে। তো এইগুলোও কিন্তু হাই রিস্ক প্রেগনেন্সির মধ্যে থাকবে। তো যারা
মানে ইউএসজি করে দেখলেন যে প্লাসেন্টা লো লাইং এবং ক্লোজ টু ইন্টারনাল লস, অর্থাৎ তারা একটু সতর্ক থাকবেন এবং তাড়াতাড়ি হসপিটালে যোগাযোগে থাকবেন। আপনারা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবেন না, কারণ এগুলো অনেক সময় ক্ষতি হতে পারে এই ক্ষেত্রে। যাদের ব্যাড অবস্টেট্রিক হিস্ট্রি আছে, অর্থাৎ প্রিভিয়াস হিস্ট্রি অফ স্টিল বার্থ, আগের বাচ্চাটা জন্মের সময় মারা গেছে, অথবা ব্যাড অবস্টেট্রিক হিস্ট্রি অফ স্টিল বার্থ, তার যদি স্টিল বার্থের হিস্ট্রি থাকে অথবা অ্যাবর্শনের হিস্ট্রি থাকে, অথবা যদি কনজেনিটাল কোনো ম্যালফরমেশনের হিস্ট্রি থাকে, অবস্ট্রাক্টেড লেবারের যদি হিস্ট্রি থাকে, প্রিম্যাচিওর বার্থের যদি হিস্ট্রি থাকে, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু সাবধান হয়ে যেতে হবে। অর্থাৎ কোনো ব্যাড অবস্টেট্রিক হিস্ট্রির ক্ষেত্রে তারা যদি প্রিভিয়াস তাদের যখন বাচ্চা জন্ম দিয়েছিল তাদের সেই সময় যদি কোনো ব্যাড অবস্টেট্রিক হিস্ট্রি থাকে, তো সেগুলো সেই মাগুলো কিন্তু হাই রিস্ক প্রেগনেন্সির মধ্যে পড়বে। অর্থাৎ একটা প্রেগনেন্সি মায়ের ক্ষেত্রে হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কোনো মা যখন এএনসি চেকআপের জন্য আসছে তাদেরকে আমরা অবশ্যই ভালোভাবে হিস্ট্রি নিই, কিন্তু মায়েরও দায়িত্ব হচ্ছে তার যদি মানে আগের প্রেগনেন্সিতে যদি কোনো ব্যাড হিস্ট্রি ছিল, যাতে আউটকাম ভালো হয়নি, তো সেক্ষেত্রে তাদের অনুরোধ করা হচ্ছে তারা যেন অবশ্যই এই ব্যাপারটা ডাক্তারবাবুদের নজরে নিয়ে আসে, এই জিনিসটা যাতে তারা খেয়াল রাখেন। আরেকটা বলার জিনিস, অনেক সময় ব্লাড গ্রুপ যে জিনিসটা RH নেগেটিভ মা, অর্থাৎ RH নেগেটিভ, কারো ব্লাড গ্রুপ O নেগেটিভ, কারো হচ্ছে B নেগেটিভ, তো এইসব ব্লাড গ্রুপ যাদের হচ্ছে নেগেটিভ ব্লাড গ্রুপ তারাও কিন্তু হাই রিস্ক প্রেগনেন্সির মধ্যেই পড়ছে। কারণ হচ্ছে তাদের অনেক সময় ব্লিডিংয়ের ক্ষেত্রে অনেক সময় ব্লাড পাওয়া মুশকিল, এবং RH নেগেটিভের ক্ষেত্রে NT-D বলে একটা জিনিস হয়, সেই জিনিসগুলো ব্যবহারের চান্স থাকে। তো তারা যেন সচরাচর হচ্ছে অ্যান্টিনেটাল চেকআপে যায় এবং কোনো রকম অসুবিধা হলে ডাক্তারবাবুদের সেই সমস্যার কথা জানান, কারণ RH নেগেটিভও হচ্ছে পড়ছে হাই রিস্ক প্রেগনেন্সির মধ্যে। আবার কেউ দেখলেন ইউএসজিতে হচ্ছে বাচ্চাটার ম্যাল প্রেজেন্টেশন আছে, অর্থাৎ সেটা সেফালিক ওয়েতে নেই, ব্রিজ প্রেজেন্টেশন আছে, কিংবা বাচ্চা উল্টা অবস্থায় আছে, তো ম্যাল প্রেজেন্টেশন ইউএসজিতে ধরা পড়লে সেটাও কিন্তু হাই রিস্ক প্রেগনেন্সির অন্তর্গত না। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, কারেন্ট সিস্টেমিক ইলনেস, অর্থাৎ এখন কীরকম আছে মা এই প্রেগনেন্সির ক্ষেত্রে। আগের প্রেগনেন্সিতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে কারেন্ট প্রেগনেন্সি চলছে তাতে মায়ের কোনো সিস্টেমিক ইলনেস হচ্ছে, অর্থাৎ বিভিন্ন শরীর খারাপ লেগেই আছে, অন্যান্য কোনো কারণে শরীর খারাপ হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আমি টোটাল 4 বার বললাম যে অ্যান্টিনেটাল চেকআপের প্রয়োজন আছে। 4 বার হচ্ছে প্রথম 12 সপ্তাহে হচ্ছে একবার রেজিস্ট্রেশনের সঙ্গে ফার্স্ট চেকআপ হয়ে যাবে, দ্বিতীয় হচ্ছে 14 থেকে 26 সপ্তাহের মধ্যে, তৃতীয় হচ্ছে 28 থেকে 32-এর মধ্যে থার্ড চেকআপ, 32 উইক্সের মধ্যে, আর লাস্ট চেকআপ হচ্ছে আপনার হচ্ছে 36 থেকে 40 উইক্সের মধ্যে, এটা হচ্ছে লাস্ট চেকআপ। তো এই 4টে চেকআপ অবশ্যই এনারা করবেন যারা হাই রিস্ক প্রেগনেন্সিতে আছেন, তারা এই জিনিসটা ভুলবেন না। এবং যদি কোনো রকম অসুবিধা হয় প্রেগনেন্সি লাইফে, তো অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করবেন, এটা যাতে ভুল না হয়। তো কী সাইন দেখলে তারা বুঝতে পারবে যে তাদের ব্যাপারটা নিয়ে চিন্তার প্রয়োজন আছে, তো এই জিনিসটা মাথায় হচ্ছে রাখতে হবে। অর্থাৎ যদি কোনো মায়ের জ্বর আসে, টানা কন্টিনিউয়াস 24 ঘন্টার বেশি জ্বর আসছে, যেগুলো প্রেগনেন্সিতে সেফ সেই ড্রাগগুলোই খেতে হবে। তো জ্বর যদি অনেক দিন ধরে আসছে, জ্বর জিনিসটাকে অ্যাভয়েড করবেন না। টানা 24 ঘন্টা 48 ঘন্টার বেশি জ্বর আছে, তো তৎক্ষণাৎ আপনারা কিন্তু নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছাবেন। দ্বিতীয় কথা হচ্ছে হেডেক আর ব্লারিং অফ ভিশন। অনেক সময় কি এই যে প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, এই ক্ষেত্রে হচ্ছে হেডেক এবং ব্লারিং অফ ভিশন, মাথা ব্যথা যন্ত্রণা হয় এবং চোখে ঝাপসা ভাব আসে, এটা কিন্তু হাই প্রেসারের লক্ষণ, এটা মাথায় রাখবেন অবশ্যই। কারণ এইসব ক্ষেত্রে যদি হেডেকও হয় এবং ব্লারিং অফ ভিশন অর্থাৎ দেখতে পাচ্ছেন না ভালোভাবে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা অবশ্যই হসপিটালে আসবেন, এটা যাতে ভুল না হয়। তৃতীয় কথা হচ্ছে জেনারেলাইজড সোয়েলিং, অর্থাৎ গোটা গা ফুলে গেছে এবং পাফিনেস অফ ফেস, মুখ ফুলে গেছে, পা ফুলে গেছে, এটা কিন্তু মাথায় অবশ্যই রাখবেন। যে যদি শরীর ফুলে যাচ্ছে এই যে প্রেগনেন্সির সময়কালে, পা ফুলে যাচ্ছে, মুখ ফুলে যাচ্ছে, তো সেগুলোও কিন্তু হসপিটালের সাথে যোগাযোগ করবেন। এগুলোও কিন্তু অনেক সময় অনেক ইলনেস থাকে এবং ভেতরের কোনো কারণে এগুলো হতে পারে, তো সেইগুলো ডাক্তারবাবু যাতে ইনভেস্টিগেশন করে কী কারণে হচ্ছে এগুলো সেগুলো খুঁজে বার করতে পারে, তাতে আপনাদেরই সুবিধা হবে এবং প্রেগনেন্সির আউটকাম যথেষ্ট ভালো হবে। তৃতীয় কথা হচ্ছে পালপিটেশন, অর্থাৎ বুক ধড়ফড় করছে, অথবা ইজি ফ্যাটিগুয়েবিলিটি, মানে আপনারা যখন হসপিটালে মানে তাড়াতাড়ি কোনো কাজ করার সময় হাঁপিয়ে যাচ্ছেন, অথবা ব্রেথলেসনেস মানে শ্বাসকষ্ট হচ্ছে, একটু কিছু কাজ করছেন হাঁপিয়ে যাচ্ছেন, বুক ধড়ফড় করছে, তো সেক্ষেত্রেও হাসপাতালের সাথে যোগাযোগ করতে হবে। এবং পেন ইন অ্যাবডোমেন, মানে পেটে হয়তো ব্যথা হচ্ছে, আপনারা হসপিটালে প্রেগনেন্সিতে হচ্ছে পেটে ব্যথা জিনিসটাকে সিরিয়াসভাবে ট্রিট করা উচিত। অনেক সময় নর্মাল টাইমে আপনি হয়তো পেটে ব্যথাটাকে গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু যখন একটা মা প্রেগনেন্সিতে আছেন তার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটাকে গুরুত্ব দিতেই হবে। পেন অ্যাবডোমেন একটা ভেরি 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 মানে ওয়ার্নিং সাইন। পেটে ব্যথা হলে বাড়িতে ফেলে রাখবেন না এবং হসপিটালে অবশ্যই নিয়ে আসবেন, এটুকু যেন মাথায় থাকে। দ্বিতীয় কথা, আরেকটা কথা যে জিনিসটা না বললেই নয়, ভ্যাজাইনাল ব্লিডিং অথবা ওয়াটারি ডিসচার্জ। যদি প্রেগনেন্সি চলাকালীন রক্তপাত হচ্ছে, তো সেটা APH এর লক্ষণ। রক্তপাত একটা ডেঞ্জারাস সাইন প্রেগনেন্সির ক্ষেত্রে। ভ্যাজাইনাল ব্লিডিং, এটা কিন্তু মাথার মধ্যে রাখবেন। ব্লিডিং হলে আপনারা বেশি মাথা খাটাবেন না, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসবেন, কারণ এই জিনিসটা বাচ্চা এবং মা উভয়ের পক্ষে লাইফ থ্রেটনিং হতে পারে। লাস্ট হচ্ছে রিডিউসড ফিটাল মুভমেন্ট। আমরা যখনই কোনো মাকে দেখি তখন হচ্ছে দুটো কথা বলি, একটা হচ্ছে বাচ্চার নড়াচড়া খেয়াল রাখবেন এবং রক্ত জল ভাঙছে কি না।
তো এই যে বাচ্চার নড়াচড়াটা ভেরি ইম্পর্ট্যান্ট। যখন একটা বাচ্চা পেটের মধ্যে থাকছে, তার 6 মাস 5 মাস পর থেকে যখন তার ফিটাল মুভমেন্ট বোঝা যাচ্ছে, তখন মায়েদের উচিত যে ফিটাল মুভমেন্টটাকে কাউন্ট করা, এবং ফিটাল মুভমেন্ট কখনো যদি কমে যায় প্রেগনেন্সি লাইফে, তো সেক্ষেত্রে হচ্ছে হসপিটালে আসা। কারণ ফিটাল মুভমেন্ট খুবই গুরুত্বপূর্ণ মায়েদের ক্ষেত্রে জাজ করা, কারণ মাই একমাত্র বুঝতে পারবে যে বাচ্চাটা কীরকম নড়ছে কি নড়ছে না, এটা মায়ের থেকে ভালো কেউ বুঝতে পারবে না। তাই আমার বলার বক্তব্য, সমস্ত হাই রিস্ক প্রেগনেন্সির ক্ষেত্রে মারা অবশ্যই হসপিটালে আসবেন, এবং যে লিস্টটা বললাম ভিডিওটা ভালো করে দেখবেন, এবং এই জিনিসগুলো হলে হসপিটাল থেকে বিমুখ হবেন না। কারণ এখন হাই রিস্ক প্রেগনেন্সি প্রচুর পাচ্ছি আমরা, টিনেজ প্রেগনেন্সি প্রচুর পাচ্ছি, সবাই হাই রিস্ক হয়ে যাচ্ছে। এই হাই রিস্ক প্রেগনেন্সি আমাদের আটকাতে হবে, এবং যাতে বাচ্চা ও মা উভয়ই সুস্থ থাকে সেদিকে আমাদের ধ্যান রাখতে হবে। তো আজকে আমার এই ব্লগ এতদূর অবধি। আপনারা সাবস্ক্রাইব করবেন RDX ক্যাফে, এরকম ছোটো ছোটো আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন। থ্যাংক ইউ।